অশান্তিতে জর্জরিত পাকিস্তান, ঘরে বাইরে সর্বত্রই কার্যত বিপর্যস্ত পাক নিরাপত্তা বাহিনী। একদিকে পেহেলগাম হামলার পর ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে, এই আশঙ্কায় পাক আর্মি গণ ইস্তফার পর এবার 1000 কফিন, 3000 কাফন, 100 লিটার আতর অগ্রিম অর্ডার দিয়েছেন বলে জানা যাচ্ছে। ভাবতে পারছেন পাকিস্তানের কি অবস্থা? এখনো পর্যন্ত যুদ্ধ শুরু হয়নি, ভারত শুধুমাত্র প্রস্তুতি শুরু করেছে, তাতেই পাকিস্তানের অবস্থা শোচনীয়। কার্গিল যুদ্ধের সময় পাকিস্তানি যে সেনারা শেষ হয়ে গিয়েছিল তাদের দেহ পর্যন্ত নেয়নি পাকিস্তান। এবার যদি যুদ্ধ হয় তাহলে এরকম পরিস্থিতি যাতে পাকিস্তান মোকাবিলা করতে পারে তার জন্য অগ্রিম 1000 কফিন, 3000 কাফন, 100 লিটার আতর নাকি অর্ডার করেছে। এ থেকে পাকিস্তানের ভয় কোথায় পৌঁছেছে বোঝাই যাচ্ছে। এর মধ্যেই পাকিস্তান সেনায় গণ ইস্তফা শুরু হয়েছে। আজ তাক বাংলার হাতে এসেছে সেই চিঠি যেখানে তার প্রমাণ মিলেছে। চিঠিতে দেখা যাচ্ছে পাক আর্মি জেনারেল আসিম মুনিরের কাছে সেই চিঠি পাঠানো হয়েছে। এই হচ্ছে সেই চিঠি যেটা সেনা প্রধানের কাছে পাঠানো হয়েছে। ওপরেই দেখুন বাঁদিকে লেখা, অনারেবল জেনারেল আসিম মুনির, চিফ অফ আর্মি স্টাফ, পাকিস্তান আর্মি জেনারেল, হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডি। এবারে সেখানের চিঠির বিষয়বস্তু কি? ম্যাসিভ সার্জ ইন রেজিগনেশনস অ্যামিড রাইজিং টেনশনস উইথ ইন্ডিয়া। মানে ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পদত্যাগের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, এটা নিয়ে তারা ভীষণ রকমভাবে চিন্তিত। কে এই চিঠি দিয়েছেন সেটাও আপনাদের জানাবো। একজন লেফটেন্যান্ট জেনারেল তিনি চিঠি দিয়েছেন সেনা প্রধানকে। তিনি বলছেন যে কোন কোন জায়গা থেকে দেখুন রেজিগনেশন দিয়েছে। কোয়েটার যে 12 কোর রয়েছে সেখান থেকে 120 জন অফিসার এবং 400 জন কর্মী ইস্তফা দিয়েছেন। তারপর ফোর্স কমান্ড নর্দার্ন এরিয়াস, সেখান থেকে 80 জন অফিসার এবং 300 জন সেনা তারা রেজিগনেশন দিয়েছেন। এছাড়া মংলা কর, সেখানে 50 জন অফিসার এবং 500 জন তালিকাভুক্ত সেনা কর্মী তারা রেজিগনেশন দিয়েছেন। এবং এই রেজিগনেশন দেওয়ার কারণ কি বলা হচ্ছে পরেরটা দেখাই। এবারে পরের পেজে দেখুন, কারণ হিসেবে বলা হচ্ছে পদত্যাগকারী কর্মীরা মূলত পারিবারিক চাপ, নোট করবেন, পারিবারিক চাপ, মানসিক ক্লান্তি এবং ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কৌশলগত নির্দেশাবলী সম্পর্কে অনিশ্চয়তার কারণ উল্লেখ করেছেন। মানে ভারতের সঙ্গে এই টেনশনের মুহূর্তে পাকিস্তানের স্ট্র্যাটেজি কী হবে সেটাই এখনও পাকিস্তান আর্মি ঠিক করে উঠতে পারেনি। সেই কারণে পাকিস্তানি সেনার তরফ থেকে এই রকম গণ ইস্তফার পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই চিঠিটি লিখেছেন যিনি, একদম লাস্টে দেখুন, লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ বুখারি, তিনি চিঠি লিখেছেন তার সেনাপ্রধানকে। এরপরে পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে কি আর্জি জানানো হয়েছে তাতে কিছুটা হুমকি সুরও মিশে রয়েছে। দেখুন, এই হচ্ছে গিয়ে পাকিস্তান সেনার তরফ থেকে চিঠি, মানে পাকিস্তান সেনার হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডির সেই হেডকোয়ার্টার থেকে চিঠি গিয়েছে এবং এখানে একটা হুঁশিয়ারি সুরও দেওয়া হয়েছে। এবারে যেটা অনুরোধ করা হয়েছে সেটা হচ্ছে যে পেহেলগামে আমাদের মুজাহিদিনদের দ্বারা সংগঠিত ঘটনাটি আরও তীব্র আকার ধারণ করেছে এবং এখন ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা রয়েছে, যার ফলে সেনা সদস্যদের মধ্যে পদত্যাগ এবং ত্যাগের জন্য বিপুল অনুরোধ আসছে। এই বিভ্রান্তিকর তথ্যের লক্ষ্য আমাদের ঐক্য ঈমানকে দুর্বল করা। তারপর বলা হচ্ছে আপনারা শপথ রক্ষা করুন, পাকিস্তানের মুজাহিদিন হিসেবে জাতিকে রক্ষা করার জন্য আপনারা অঙ্গীকার পবিত্র করুন, ভয়কে প্রত্যাখ্যান করুন এবং দৃঢ় থাকুন, মনোবল বজায় রাখুন, আমাদের বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। এবারে হুমকির সুরে কি বলা হয়েছে দেখুন, শৃঙ্খলা যে পোর্শনটা লেখা রয়েছে সেখানে লেখা রয়েছে অনুমোদিত পদত্যাগ বা চাকরি থেকে পদত্যাগ করলে পাকিস্তান সেনাবাহিনী আইন বা পাকিস্তান আর্মি অ্যাক্ট 1952 এর অধীনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ নরমে গরমে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করছে পাকিস্তান সেনা। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন সেনাকর্তা, প্রাক্তন ভারতীয় সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলছেন শোনাবো। আমরা এখন পর্যন্ত প্রত্যেকে জানি যে কি অবস্থায় ভারত এবং পাকিস্তানের সামরিক বাহিনী, দুটোই সামরিক বাহিনী, দুটো রাষ্ট্রেরই অফ অ্যালার্টে আছে। এবং ভারতের যে মুভমেন্ট হয়েছে, সামরিক বাহিনীর মুভমেন্ট এবং নেভাল নৌসেনার মুভমেন্ট, আমরা জানি যে আইএনএস বিক্রান্ত আরব সাগরে হেলতে দুলতে ঘুরে করাচি বন্দরের আশেপাশে এই সিবিজি যেটা গিয়েছিল কেরিয়ার গ্রুপ, সেই গ্রুপটা কিন্তু আবার নিজেদের ডেকে ফিরে এসছে। তার সঙ্গে সঙ্গে অপারেশন আক্রমণ হয়েছে সেন্ট্রাল সেক্টরে,
কিরম ভাবে Su-30 এবং রাফায়েল উড়েছিল পাকিস্তান নিশ্চিতভাবে দেখেছি। একইভাবে পাকিস্তানের যে মুভমেন্ট হচ্ছে তাদের সাথে সাথে আমরা জানি এই যে ভারতবর্ষের সামরিক বাহিনীর মুভমেন্ট লাইন অফ কন্ট্রোল নর্দার্ন কমান্ড এবং ওয়েস্টার্ন কমান্ডে, এবং তার সাথে সাথে যেটা পাকিস্তান সামরিক বাহিনীর মুভমেন্ট হচ্ছে, বিশেষ করে বালুচিস্তান থেকে যে কোর মুভমেন্ট করেছে, আমরা জানতে পেরেছি তার একটা বিশাল অংশ যে জওয়ানরা আছে এবং অফিসাররা আছে, প্রায় 250টা অফিসার এবং মোর দ্যান 1500 জন জওয়ান, তারা কিন্তু ইতিমধ্যে একটা রেজিগনেশন পাঠিয়ে দিয়েছে ওদের গ্রুপ হেডকোয়ার্টারে। এবং কোর হেডকোয়ার্টার পাকিস্তান সামরিক বাহিনী যে বালুচিস্তানে কোর আছে সেই কোর হেডকোয়ার্টারে কমপ্লিট এই ডিফারেন্ট আর্মার ডিভিশন, ইনফেন্ট্রি ডিভিশন, এদের যে 250টা অফিসার হঠাৎ রিটায়ারমেন্টের জন্য অ্যাপ্লাই করেছে, তারা কিন্তু এই সমস্তটা নিয়ে আবার হেডকোয়ার্টার রাওয়ালপিন্ডিতে পাঠিয়ে দিয়েছে। এইটা নিয়ে চর্চা হয়েছে, এটা নিয়ে আমরা কালকে বলেছি, এই যেটা যখন খবরটা আমাদের সামনে আসে, এবং ওদের গ্রুপ হেডকোয়ার্টার থেকে, মানে ওদের আর্মি হেডকোয়ার্টার থেকে বলেছে যদি এই সময় আপনারা যদি রিটায়ারমেন্টের জন্য দেন অথবা পেনশনে চলে যেতে চান হঠাৎ এইভাবে, তাহলে কিন্তু আমাদের রেজিগনেশন দিলে আমাদের একটা অ্যাকশন নিতে হবে অ্যাজ পার দ্য পাকিস্তান আর্মি অ্যাক্ট 1952। তো এখানে 1952 পাকিস্তান আর্মি অ্যাক্টে আছে, যদি ডিউরিং ক্রাইসিস অর এ ওয়ার যদি কেউ রেজিগনেশন দেয় তাহলে অ্যাকশন উইল বি টেকেন अगेंस्ट দ্য সোলজার অর দ্য অফিসার। এটা আলাদা, কিন্তু তার থেকে আরেকটা হচ্ছে যে ডিফারেন্ট স্ট্রাইকও যেটা মোবিলাইজ করেছে, এটা নিয়ে কিন্তু একটা কথাবার্তা প্রত্যেক জায়গায় চলছে, এবং আমরা যেটা জানতে পারছি, কারণ ওদের মধ্যেও আমাদের সোর্সেস আছে, যে ওদের মোরাল, পাকিস্তান আর্মির মোরাল কিন্তু একবারে তলান্নিতে ঠেকেছে। তাদের মুভমেন্ট করবে কিনা, তারা জানে যে ভারতবর্ষ যদি লাইন অফ কন্ট্রোল অথবা আইবি ক্রস করে পাকিস্তানের কি দুর্দশা অথবা পাকিস্তানের কি দুর্ভোগ কি হতে পারে, এটা সবাই জানে। অবশ্য 71-এ এবং যে লাস্ট লড়াই হয়েছিল কনভেনশনাল ওয়ারফেয়ার, তারপর নিশ্চিতভাবে কার্গিল হয়েছে আমরা জানি, এবং কার্গিলে আমরা এটাও দেখেছি যে রেগুলার পাকিস্তান আর্মির যারা মারা গেছিল, যারা এই গোলাবর্ষণে এবং এয়ার স্ট্রাইক অথবা সামরিক বাহিনীর গুলিতে মারা গেছিল, পাকিস্তান আর্মির রেগুলার ফোর্সে তারা কিন্তু নিজেদের সৈনিকের দেহ পর্যন্ত নেয়নি, এবং আমাদের ভারতবর্ষে তাদের কিন্তু মানে এদের কবর দিতে কিন্তু আমাদের সামরিক বাহিনীকে করতে হবে। তাই ওরা জানে যে ভারতবর্ষ যখন এগোবে এবং ক্রস করবে কি ভয়াবহ এবং কি বিভক্ত হতে পারে, এটা জানে ওরা। তাই জন্য আমরা যেটা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে ওদের গ্রুপ হেডকোয়ার্টারে, এইবার সেই ভুল হয়তো করবে না। ওদের লাস্ট রাইট এই পাকিস্তান সৈনিক যারা মারা, মানে যে গুলি বর্ষণে হবে, এটা আমাদের বলতে একজন খুব খারাপ লাগছে, কিন্তু যেটা সত্যি সেটা বলতে হবে। আমরা যে ডেটাটা পেয়েছি, যে চিঠিটা পেয়েছি, যদিও এটার কোনো আমি সোর্স বলতে পারবো না, তবে গ্রুপ হেডকোয়ার্টার প্রায় 1000খানা কফিন এবং ওদের যে যে সামগ্রীগুলো লাগে, আতর এবং কাফান যার উপরে এই কাপড়টা চড়ায়, এরকম 1000-1500 কিন্তু অলরেডি অর্ডার দিয়েছে। এবং বিশিষ্ট, যেহেতু ওরা নিজেরা রাতারাতি তৈরি করতে পারবে না, এই একটি কৃষি সংস্থাকে এই 1000টা কফিনের অর্ডার অলরেডি দিয়েছে, এবং বলছে উইথ অ্যাডভান্স অফ ওয়ার, যদি লড়াই লাগে সেটা তাহলে ওরা আরো বাড়াবে। তো এটা দুঃখজনক। আর এই খবরটা যখন বাইরে বেরিয়ে এসছে, আমরা সবাই বুঝতে পারছি পাকিস্তান সামরিক বাহিনীর মোরাল কোথায়, এদের যে মনের অবস্থা। তাদের গ্রুপ হেডকোয়ার্টারের সিনিয়র অফিসার নিজেদের পরিবার পাঠিয়ে দিচ্ছে বিদেশে, কেউ পাঠিয়ে দিচ্ছে লন্ডন, কেউ অস্ট্রেলিয়া, যত লেফটেন্যান্ট জেনারেল আছে এবং চিফ অফ আর্মি স্টাফ নিজের পরিবারকে পাঠিয়ে দিচ্ছে বিদেশে, এবং সৈনিকদের জন্য অর্ডার দিচ্ছে কফি। এটা দুঃখজনক। ভারতে আমরা এগুলো কল্পনা করতে পারি না, কারণ আমাদের পাশে 140 কোটি মানুষ দাঁড়ায়, এবং আমাদের যে কেন্দ্রীয় সরকার থাকে, লড়াই যখন হয় তখন ওরা কিন্তু কাঁধে কাঁধ মিলে সবাই লড়াই করে। ভারতবর্ষ 140 কোটি সামরিক বাহিনী এবং 140 কোটি ভারতবাসী, আমরা কিন্তু একসঙ্গে লড়াই করি। আমাদের এই কফিন অর্ডার দেয়া যুদ্ধের আগে দরকার হয়। অর্থাৎ দাফন করার জন্য কফন আর কফিন রেডি। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।